ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আশা বিএনপির। আজ নাটোরে এনসিপির পদযাত্রা ও পথসভা। আজ থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় নৌবাহিনীর ড্রাই ডক লিমিটেড। চুক্তি শেষ হওয়ায় 17 বছর পর সাইফ পাওয়ারটেকের বিদায়। যমুনা রেল সেতু চালুর পর পণ্য পরিবহনে গতি। পঞ্চগড় থেকে রেলের ওয়াগনে বালু পরিবহনে খরচ কমায় খুশি ব্যবসায়ীরা। সরকারি প্রকল্পের নামে সুরমার নদীর মাটি লুট। দিনরাত ড্রেজিংয়ে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদ করলেই জেলে পাঠানোর হুমকি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা রাত্রি। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের ওসমানী বিমানবন্দরে এই আশা প্রকাশ করেন তিনি। এ সময় বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপির বিশ্বাস নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে। দুপুরে সিলেটে মতবিনিময় সভায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিকের উদ্যোগে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা করছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, আজ আলোচনা সভায় কি কি বিষয় গুরুত্ব পেতে পারে, এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, আসলে নির্বাচন ইস্যুতে এই প্রথম সিলেটে কোনো আলোচনা সভায় অংশগ্রহণ করছেন বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা। ইতিমধ্যে সিলেটের যে সুবিরবাজার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভায় বা মত বিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপির হাজারো নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তার মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস যিনি স্থায়ী কমিটির সদস্য আছেন, ইকবাল হাসান টুকু যিনি স্থায়ী কমিটির সদস্য এবং জেড.এম. জাহিদ হোসেন। তারা এখনো মঞ্চে এসে পৌঁছাননি, তবে সিলেটে এসেছেন। এসেই তারা প্রথমে মাজার জিয়ারত করেছেন এবং মাজার জিয়ারতের মাধ্যমে তারা আজকের সিলেটের যে যাত্রা বা কর্মসূচি সেটি তারা শুরু করেছেন। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে সাম্প্রতিক সময়ে লন্ডনস্থ গিয়ে তারেক জিয়ার সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে যে নির্বাচনের ম্যান্ডেট দেওয়া হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বা আশ্বাস দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়িত হবে এবং তারা বলছেন দেশের গণতান্ত্রিক সুষ্ঠু ধারায় ফিরতে হলে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সুতরাং এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে তারা বিশ্বাস রাখছেন এবং সেই সাথে যে ছাত্র জনতার যে আন্দোলনে উৎসর্গকারী যে সকল ছাত্ররা রয়েছেন বা যারা নিহত হয়েছেন কিংবা যারা আহত অবস্থায় রয়েছেন তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বলছেন, যেহেতু রাজনৈতিক কর্মসূচির মধ্যে প্রথম আজকে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন সবার আলোচনার পরিপ্রেক্ষিতে কিভাবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে যে সিলেট জেলা ও মহানগর বিএনপির যে সকল নেতৃবৃন্দ বা কর্মীরা রয়েছেন তাদেরকে আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। ইতিমধ্যে সিলেট জেলা বিএনপির যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় এই অনুষ্ঠানে আজকে দিনভর নানা আয়োজন আছে। এখানে মূলত দুপুর 1টা পর্যন্ত এই রাজনৈতিক যে আলোচনা সভা সেটি চলবে। তারপর জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং তাদেরকে সম্মান দেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে এবং সেটি নগরীর আরও একটি কমিউনিটি সেন্টারে বিকেল 2টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলছেন যে সিলেট যেহেতু বিএনপির একটি বড় একটি জায়গা এবং হাজারো নেতাকর্মী রয়েছেন, সকল নেতাকর্মীকে আগামী নির্বাচন
নির্বাচনে কিভাবে সুষ্ঠুভাবে অংশগ্রহণের জন্য জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা দেওয়া সম্ভব হয়, সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরবেন। ইতিমধ্যে এখানকার আয়োজনে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের যে সকল নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। শুধু এখানে নয়, এখানে কমিউনিটি সেন্টারের আরো 2টি তলা রয়েছে এবং বাহিরে হাজারো নেতাকর্মী মূল অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে আজকের আয়োজনের সামগ্রিক অবস্থা। রাত্রে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠিত হবে পথসভাও। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, পদযাত্রা কখন নাগাদ শুরু হবে এবং জেলায় এনসিপির আজকের কর্মসূচির বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। জি রাত্রি, আপনি যেমনটি বলছিলেন, এই এনসিপির যে পদযাত্রা সেটি 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাজশাহী থেকে যে সব নেতাকর্মীরা তারা কিন্তু এখনো নাটোরে এসে পৌঁছায়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরে যে স্বাধীনতা চত্বর রয়েছে, এখানে মূলত যে পথসভা বক্তব্য রাখবেন এনসিপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা। তবে ইতিমধ্যে যে বিভিন্ন উপজেলা থেকে যেসব এনসিপির স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 12টা নাগাদ তারা নাটোরে এসে পৌঁছাবেন এবং এরপর থেকে যে জুলাইয়ের পদযাত্রা সেটি না হয়তো শুরু হবে। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের দিনের যে কর্মসূচি রয়েছে এনসিপির সেটি নাটোর যে স্টেশন বাজার রয়েছে এই স্টেশন বাজার থেকে তারা পদযাত্রা শুরু করবেন এবং পদযাত্রা শুরু করার পর থেকে তারা নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে তাদের যে দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে সেখানে উদ্বোধন করবেন এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ হোসেন সহ যারা নেতৃবৃন্দ তারা, এবং এরপরে তারা সেখান থেকে আবার পদযাত্রা শুরু হয় এই যে স্থানীয় স্বাধীনতা চত্বর রয়েছে এই স্বাধীনতা চত্বরে এসে তারা এখানে সমাবেশ করবেন। এবং ইতিমধ্যে যে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং এসব নেতাকর্মীরা যখন তারা রাজশাহী থেকে রওনা দিবেন তারা নাটোরের যে শেষ সীমানা রয়েছে ঢালান এলাকায় সেখানে তাদেরকে রিসিভ করবেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এরপরে নাটোরের বনপাড়ায় তাদের আরেকটি কর্মসূচি রয়েছে পথসভা, সেখানে তারা পথসভা করবেন এবং রাজশাহী পাবনা এবং যে সিরাজগঞ্জ রয়েছে তাদের যে কর্মসূচি সেটি এই রাজশাহী বিভাগের এই কর্মসূচির মাধ্যমে তারা শেষ করবেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এর মধ্যে তাদের এই জুলাই অভ্যুত্থানে যে সব নাটোরের যারা আহত এবং নিহত হয়েছিলেন সেসব পরিবারের সঙ্গে কিন্তু তারা আজকে মত বিনিময় সভা রেখেছেন এবং এই সারাদিনে তাদের আজকের এই মোটামুটি এই কর্মসূচি এবং আমরা সেই কেন্দ্রীয় নেতারা এখানে আসার যে ব্যাপক প্রস্তুতি সেটি আমরা দেখতে পেয়েছি এবং স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যে তাদের যে একটি উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে এবং তারা যে বিভিন্ন সময় তারা কিন্তু এই নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু তারা এই বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এখানে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নেতাকর্মীরা যে পথসভা করবেন সে কারণে কিন্তু যে বিভিন্ন একটি ট্রাক অস্থায়ী মঞ্চ ঠিক করা হয়েছে এবং মোটামুটি 20 থেকে 25টি যে অটো ভ্যান রয়েছে সেগুলো ঠিক রাখা হয়েছে এবং এইগুলোতে মাইক রাখা হয়েছে সাউন্ডের জন্য। সব মিলে তাদের যে পূর্ব প্রস্তুতি সেটি এখানে বেশ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য যে স্থানীয় নেতাকর্মীদের যে বিভিন্ন স্লোগান তারা সেখানে দিচ্ছেন, হয়তো এটি 1টা বা 2টা নাগাদ হয়তো এই জায়গায় জনসমাগমে তারা বক্তব্য দিতে পারেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো রাত্রি এই ছিল এনসিপির কর্মসূচি নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। নদী ভাঙন ঠেকাতে নদীর তীরে জিও ব্যাগ ফেলার একটি প্রকল্প হাতে নেয় সরকার, কিন্তু ভাঙন ঠেকানোর জন্য তীরে ফেলা জিও ব্যাগগুলো ভর্তি করা হচ্ছে সেই নদীর বালু দিয়ে। এভাবে কি আদৌ নদী ভাঙন রোধ করা সম্ভব? এ যেন কুয়ের তেলে কই ভাজা। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ছোট ফেনী নদীতে। এতে নদী ভাঙন আরও বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। আর জানাচ্ছেন নাসিম শুভ। 2024 সালের 26 আগস্ট ভারতের উজানের পানির বাড়তি চাপ ও টানা বৃষ্টিতে ধসে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটরের আশেপাশে নদী থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করায় রেগুলেটরটি আগে থেকেই ঝুঁকিতে ছিল। রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে মুছাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। গত 1 বছরে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছে শতাধিক পরিবার। তো সরকার থেকে টেন্ডার নিছে, এরা বাইরে থেকে বালু আনবে। এই নদী থেকে বালু নিয়ে এই নদীর কিনারে যদি না আবার দেয় তো এই বালুগুলো কি থাকবে, না নদীটা থাকবে, না রাস্তাঘাট থাকবে, তার আপনারা বলেন। তো এইভাবে বালু কাটলে আমাদের এলাকায় এমনি তলে যাচ্ছে,
আরো তলায় গেলে তো আর আমরা কোথায় যাব, কোথায় থাকবো? এরা যে বলছিলেন কি যে আমরা সরকারি যে কোনো কর্মকর্তারা আমরা অর্ডার মতো এই কাজটা করতেছি, সরকারি কর্মকর্তা কে তাতে আমরা তার কোনো খোঁজ পাইনি। জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে ভাঙন কবলিত নদী থেকেই বালু তুলে তা দিয়েই সেই জিও ব্যাগ ভরাটের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ঠিকাদার গোলাম রাব্বানি কনস্ট্রাকশন লিমিটেড। নিয়ম অনুযায়ী অন্য জায়গা থেকে বালু এনে তা দিয়ে জিও ব্যাগ ভরাটের কথা থাকলেও রাতের আধারে নদী থেকেই বালু তুলেছেন। স্থানীয়রা এতে বাধা দিলে তাদের দেয়া হচ্ছে হুমকি। আমাদের অনুরোধ, এখানে বালু উৎপাদন যেন ন তোলা হয়, বাইরে তুমি বালু তুলি এই জিয়া ব্যাগ যখন বড় হয়। যদি এভাবে ভাঙতে চায় এটার কোনো পদক্ষেপ না নেন, কিছু বস্তা বা বলক না দেয়, তাহলে তো মনে করেন আমরা আরো ধ্বংস হয়ে যাবো। কাকুর লগে তুলে রনগো আঙ্গো আরো ভাঙ্গি যারগো, তো আমরা হেতা করে মানা করছি আর হেতারা আঙ্গুরে আরো যাই এগিন এগিন করছে, তো কইছে আর আমরা আরো কইছি আঙ্গুরে হুমকি দুমকি আরো দিতে। সরেজমিনে বালু উত্তোলন, জিও ব্যাগ ফেলা ও শ্রমিকদের কাজ চোখে পড়লেও সবকিছুই অস্বীকার করে প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলেই দাবি ঠিকাদারের। কাজ আরম্ভ করি নাই এখনো, আমরা এখন আরম্ভ আরো 2-4 দিন পর কাজ আরম্ভ করবো। এখনো তো আমাদের এই আমরা সেনাবাহিনীর কাজ করি, সেনাবাহিনীর কাজ এখনো আরম্ভ হয়নি। ওখান থেকে বালি কাটি কেমনে কাজ হয়? ওখানে বালি কেটে ওখানে কাজ করতে সম্ভব তাই হয়? এখানে একটা বলগেট কালকে 2 দিনে 2 বলগেট বালি ওখানকার একজন বালি সাপ্লায়ার আছে, সেই আইন দিয়েছে। টাইল বেসিসে করেছিল, কাজ একদিনই করছে। স্থানীয়দের কাছ থেকে জানার পরপরই সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সেনাবাহিনীকে জানা হয়েছে, ডিসি সাহেবের সাথে আলাপ করেছি। আসলে ওখান থেকে উঠানোর মতো মানে ওইখান থেকে বালু উঠে ওখানে ভরবে এই ধরনের পরিকল্পনা বা কোনো অ্যাক্টিভিটি মূলত নাই। স্টেপ মানে করা স্টেপ নিচ্ছে সবাই, যদি কেউ উঠে থাকে বলে। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর 23 ভেন্ট রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে এ এলাকায় নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। নদী ভাঙন রোধকল্পে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে ঠিকাদারির কাজ দেওয়া হয়েছে তারাই আবার এই নদী থেকে বালু তুলে এই নদীর পাড়ে আবার সেই বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে এই এলাকার ভাঙন আরো বেশি পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাসিম শুভ, এখন নোয়াখালী। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন আছার লিমন। লিমন, শেখ হাসিনার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, মামলায় তার সাথে আর কে কে আসামি রয়েছেন, এবং একই সঙ্গে জানতে চাই তাদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কি বলছেন। রাত্রি শেখ হাসিনার বিরুদ্ধে মূলত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চলা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মূলত আনা হয়েছে। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1400 মানুষকে হত্যা করা, এই 33,000 বেশি যে আহত করা, চরম নিপীড়ন চালানো এবং এই হত্যার উস্কানি দেয়া সংঘবদ্ধভাবে পুলিশের সাথে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আওয়ামী লীগের যে সশস্ত্র গ্রুপ রয়েছে, অন্যান্য যে 14 দল, এই সমস্ত কিছুর যেটাকে বলে যে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ একদম শীর্ষ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। এবং এর সঙ্গে কিন্তু অভিযোগ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মূলত এই 3 জনই এই মামলার আসামি। যেই মামলাটি বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চলা যে গণহত্যার মামলার শুরুতেই আছে। এবং আজকে যেটি হবে, আজকে মূলত এই রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন, উনি মূলত এই মামলা থেকে যেই 3 জন আসামি তাদের অব্যাহতি চেয়েছেন এবং সেই বিষয়ে কিন্তু আজকে শুনানি হবে তার, এবং ট্রাইব্যুনালের সঙ্গে কিন্তু এই শুনানির জন্য আজকে দিন ধার্য আছে। এখনও ট্রাইব্যুনালটি এখনও কোর্ট কিন্তু বসেনি। মনে করা হচ্ছে যে দুপুর 12টার দিকে কোর্ট বসলে শুনানিটি শুরু হবে। জানিয়ে রাখি যে এর আগে মূলত প্রসিকিউশন যে পক্ষ, তারা মূলত এই মামলার কিন্তু এইখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং এরপর অভিযোগ গঠনের শুনানি কিন্তু তারা এরই মধ্যে শেষ করেছেন। এবং প্রসিকিউশনের পক্ষের এই শুনানি শেষ করার পর কিন্তু আজকে এই রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী শেখ হাসিনার পক্ষে, তিনি কিন্তু এই শুনানিতে অংশ নেবেন।
নেবেন বা এই মামলার অব্যাহতিতে যে শুনানি সেটা অংশ নেবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে এই 3 জন এই মামলার আসামি হলেও এইখানে কিন্তু এখনও 2 জন পলাতক রয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং এই মামলার যে প্রধান আসামি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনারা এখনও পলাতকই আছেন এবং ওনারা এখন আদালতে হাজির হয়নি। এবং আব্দুল্লাল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, উনি কিন্তু এই মামলায় উপস্থিত আছেন। তো কিছুক্ষণ পর কোর্ট বসলে এর পরের যে বিস্তারিত সেগুলো কিন্তু রাত্রে আপনাকে জানিয়ে দিতে পারবো। দাবি আদায় না হওয়ায় আরও একদিন কর্মবিরতির সময় বাড়িয়েছে সিলেটের পরিবহন শ্রমিকরা। বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবিতে 3য় দিনের মতো পালিত হচ্ছে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। পণ্য পরিবহনের ক্ষেত্রে এই কর্মবিরতি কতটুকু প্রভাব পড়তে পারে এবং একই সাথে জানতে চাই সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? আমি রয়েছি সিলেট নগরীর কেনব্রিজ এলাকায়। এখানে প্রতিদিন কর্মচাঞ্চল্য থাকে, বিভিন্ন ধরনের পণ্যর কিন্তু এখানে লোড আনলোড সহ নানা কার্যক্রম চলে, কিন্তু এই পণ্য পরিবহন কর্মবিরতির ফলে পুরোপুরি স্থবিরতা নেমে এসেছে এই এলাকায়। আপনি জানেন গত শনিবার সকাল 6টা থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয় এবং যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাথর উত্তোলন, বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলন করা এবং বন্ধ হওয়া ক্রাশার মেশিনগুলো আবার পুনরায় সচল করা এবং এর পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে পুলিশি হয়রানি বন্ধ সহ মোট 5 দফা দাবি তারা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু এই কর্মবিরতি ডাক দেন এবং এই কর্মবিরতি 48 ঘন্টার ছিল। গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তাদের দাবি আদায় না হওয়া এবং প্রশাসনের কোনো আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু এই কর্মবিরতিটি আরও 24 ঘন্টা বাড়িয়ে 72 ঘন্টা করেছেন এবং এই 72 ঘন্টা কর্মসূচি পালন করতে গিয়ে অর্থাৎ পণ্য পরিবহন না হওয়ায় সিলেটের যে বড় বড় আড়ত রয়েছে, যেমন চালের আড়ত রয়েছে, ফলের আড়ত, সবজি, মাছ, সবগুলো আড়তেই কিন্তু মালামাল কিন্তু অন্যান্য জেলায় পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং এক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষতির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন আসলে এই ধরনের কর্মবিরতির ফলে ব্যবসা বাণিজ্যে একটা বড় ধরনের শঙ্কা সৃষ্টি হয় এবং এই তাদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে পণ্য পরিবহন শ্রমিক সহ মালিক সমিতি সহ পাথর উত্তোলনের সাথে যারা জড়িত সকলের সমস্যা সমাধানের জন্য প্রশাসন সচেষ্ট হয় এবং প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি এ ব্যাপারে, তবে প্রশাসন বলছেন যে উপদেষ্টা গত মাসে আসার পর থেকে উনি যেভাবে বলেছিলেন যে পাথর কোয়ারি বন্ধ করার কথা, সেভাবেই কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন এবং সেই পদক্ষেপের ফলেই কিন্তু এই পণ্য পরিবহন যে কর্মবিরতি তা হয়েছে এবং কর্মবিরতির ফলে এই স্থবিরতা নেমে এসেছে। আমরা আরেকটি জিনিস তথ্য জানাতে চাই, আগামীকাল 8 জুলাই থেকে কিন্তু যদি তাদের দাবি আদায় না হয়, অর্থাৎ পণ্য পরিবহন শ্রমিক মালিক সহ সংশ্লিষ্টদের দাবি যদি আদায় না হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কর্মসূচি তারা দিবেন। অর্থাৎ আগামীকাল থেকে সকল পণ্য পরিবহনের ক্ষেত্রে সকল পণ্য এবং গণপরিবহন সকল পরিবহন বন্ধ করে দেওয়া হবে। এতে কিন্তু আরও বেশি বিপাকে পড়তে পারেন সিলেটের মানুষ এবং ব্যবসা বাণিজ্য থেকে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যেতে পারে। তাই সকলেরই কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই বিষয়গুলোর সমাধান প্রয়োজন এবং এর পাশাপাশি আমরা যখন কথা বলেছি শ্রমিক নেতাদের সাথে, তারা বলছেন এগুলো তাদের আসলে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয়। তবে প্রশাসন এখনও অনড় অবস্থায় রয়েছে, তারা বলছেন যে বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছেন। রাত্রি এই ছিল সিলেটের পণ্য পরিবহন কর্মবিরতির সবশেষ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। ড্রাই ডক লিমিটেড তো দায়িত্ব বুঝে নিয়েছেই, কন্টেইনার টার্মিনাল পরিচালনায় কোনো পরিবর্তন আসছে কিনা জানাবেন? আসলে ব্যবস্থাপনা বা অপারেটর পরিবর্তন হলেও পরিচালনার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে
বন্দরে নিযুক্ত বা সিলেক্টেড নির্বাচিত শ্রমিকরাই এখানে কাজ করছে এবং যারা যন্ত্রপাতি অপারেশনের দায়িত্বে ছিলেন তারাও বেসরকারি অপারেটর সাইট প্রত্যেক যারা কাজ করতো তাদের লোকজনই এখানে মূলত কাজ করছে। প্রায় 3000 জনবল এই টার্মিনালটিতে কাজ করে এবং বর্তমানে 5টি জেটির মধ্যে 4টি জেটিতেই কিন্তু বড় জাহাজ আছে এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ চলছে। মূলত আসলে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এই তাদের তত্ত্বাবধানে এই টার্মিনালটি পরিচালিত হবে এবং অন্যান্য ক্ষেত্রে খুব বেশি একটা পরিবর্তন হয়নি। আগে যেমন এই বেসরকারি অপারেটরকে বন্দর প্রতি মাসে চুক্তি অনুযায়ী তাদেরকে অপারেশনের জন্য তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিত, বর্তমানে সেটা তারা ড্রাইডককে দিবে এবং এর আগে কিন্তু এই যে ড্রাইডকের চট্টগ্রাম এনসিটি টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বন্দরের বোর্ড সভা এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় এবং প্রতি মাসে 8 কোটি টাকা করে আগামী 6 মাসে এটি পরিচালনার জন্য প্রায় 52 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় বা অনুমোদন দেওয়া হয় এবং এরপর আসলে বিগত সরকারের সময় কিন্তু এই চট্টগ্রাম বন্দরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই যে সবচেয়ে রাজস্ব যোগানদাতা এই টার্মিনালটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং তখন থেকে কিন্তু বন্দরের শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন সংগঠন এই বিষয়ে বিরোধিতা করে আসছিল যে বিদেশি অপারেটরকে না দিয়ে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় যেন এটি পরিচালনা করা হয় এবং গত 1 বছর ধরে কিন্তু এই টার্মিনালটি পরিচালনার বিষয়ে নানা ধরনের আসলে জটিলতা এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং কারা আসছে এ নিয়ে ব্যাপক কৌতূহল ছিল সবার মাঝে। তো আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আসলে ড্রাই ডক এটি পরিচালনা করছে। তো রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। নিউমারিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজিরা শুরলি। যমুনা রেল সেতু চালু হওয়ার পর গতি বেড়েছে পণ্য পরিবহনে। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে রেলপথে। উত্তরের জেলা পঞ্চগড় থেকে এখন বালু পরিবহন করা হচ্ছে রেলের ওয়াগনে। এতে খরচ কমে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান। রেলের সারি সারি বক্স ওয়াগনে ভরা হচ্ছে বালু। যাত্রী পরিবহনের পাশাপাশি এখন রেলপথে পণ্য পরিবহনের এই চিত্রই বলে দিচ্ছে যমুনা রেল সেতু চালুর পর রেলপথে এসেছে গতি। শুধু যাত্রী নয়, এখন উত্তরের জেলা পঞ্চগড় থেকে বালু পরিবহন করা হচ্ছে রেলপথে। 30টি ওয়াগনে বালু করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। সড়কপথে ট্র্যাকের স্বল্পতা, বেশি ভাড়া সহ নানা কারণে বালু পরিবহনে রেলপথকেই বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে একসাথে যেমন 30 থেকে 40 হাজার ঘনফুট বালু একসাথে পরিবহন করা সম্ভব হচ্ছে, তেমনি কমছে খরচও। ট্রাকে আমার 1000 সেফটি মাল আসে, ভাড়াটা পরে আমার 45,000 টাকা, 40,000 টাকা। আর আমি যদি ট্রেনে নিই 1200 সেফটি মাল, এখানে ভাড়া আসবে আনুমানিক আমার 35-36,000 টাকা। আমরা যেন একসাথে একবারে হিউজ কোয়ান্টিটি মাল নিতে পারি, এই কারণে আমরা ট্রেনে নিচ্ছি। একসাথে মালটা যায় বলে কোম্পানিও একটা সুযোগ পায় যে একসাথে ওরা অনেক মাল পাইতেছে। ট্রেনে মালটা নিলে আমাদের একটু সাশ্রয় এবং কি আমরা এটা নিয়ে একসাথে মালটা পৌঁছাইতে পারি। সড়কপথে পঞ্চগড় থেকে 1000 ঘনফুট বালু ট্রাকপথে রাজশাহীতে পাঠাতে খরচ হয় 45 থেকে 50,000 টাকা। কিন্তু রেলপথে একই পরিমাণ বালু পরিবহনে খরচ কমছে অন্তত 10 থেকে 15,000 টাকা। ট্রেনে যাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক শ্রমিক কাজ করে খাইতে পারতেছি। এখানে দীর্ঘদিন যদি চলে ট্রেনে বালু যায় তাহলে আমরা এখানে কাজ করে খাইতে পারবো। ট্রেনের বগি লোড দিতেছি, এখন আমরা দেখতেছি কাজটা মোটামুটি ভালো সুবিধা লাগতেছে। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, রেলপথে পণ্য পরিবহনের মাধ্যমে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য আরো সহজ ও গতিশীল হবে। আশা করা যায় অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বাংলাদেশ রেলওয়েকে বেছে নেবেন এবং এতে বাংলাদেশ রেলওয়ে আর্নিং পূর্বের তুলনায় রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। দেশের নির্মাণ শিল্পে পঞ্চগড়ের বালুর আলাদা কদর রয়েছে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সুনামগঞ্জে সরকারি উন্নয়ন প্রকল্পের নামে লুট হচ্ছে সুরমা নদীর মাটি। দিনরাত ড্রেজিংয়ে হুমকির মুখে পড়ছে কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি গ্রাম রক্ষায় প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে মামলার হুমকি। লিপসান আহমেদ জানাচ্ছেন বাকিটা। ৩,৫০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত সুনামগঞ্জ। তবে জেলার বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে সরকারি প্রকল্পের নামে রাতভর চলা ড্রেজিং মেশিন।
মূলত দেশের ১৩টি জেলায় সারের বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর ও ব্রাহ্মণগাঁও মৌজার সুরমা নদীর চর থেকে ৭ লাখ ঘনফুট বালু ও মাটি উত্তোলনের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য সহকারী ভূমি কমিশনার প্রতি সপ্তাহে নির্ধারিত বালি উত্তোলন নিশ্চিত করে জেলা প্রশাসককে রিপোর্ট করার কথা রয়েছে, যদিও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। প্রকল্পের কাগজ দেখিয়ে বালিমাটি উত্তোলন করে নৌকায় লোড করা হচ্ছে। ফলে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ নৌকা ভর্তি মাটি প্রকল্পে যাওয়ার কথা থাকলেও যাচ্ছে ২ থেকে ৩টি। বাকি উত্তোলিত বালিমাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করছে স্থানীয় ঠিকাদার। প্রতিদিন রাতভর চলে ড্রেজার, যা প্রকল্প অনুমোদনের শর্ত লঙ্ঘন। স্থানীয় ঠিকাদার ১ মাসেই প্রায় ৫০ লাখ টাকার মাটি অবৈধভাবে বিক্রি করেছে বলেও অভিযোগ রয়েছে। সেই সঙ্গে ড্রেজারের উচ্চ শব্দে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদ করলেই মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় যুবদল নেতা ও ঠিকাদারদের বিরুদ্ধে। তোমরা ঝামেলা করবা বা এটার জবাবই দিতে পারতে না। তোমরা সহ্য করতে করতে তোমরা বেড়া রঙে লাগাইছো, তোমরা বুঝোই না। একটা মানুষ হয়ে শহর উঠতে ভাই, আর তোমরা গাঁও থাকতে পারবা একটা মানুষ মনে করো যদি বালাটিকে এরা চলে কি দিন তোমার মামলাতে বাধ্য হয়েছে আমার মানুষ কইয়া সবটি মানুষে আমার মানুষ কইতাছি যে আজকে তুমি ফোন মারিছো মাথা গরম হইতে, কিন্তু এটা সহ্য করতে পারবা না বাদে তোমরা। তোমার বাড়ি কেন পাইলে এখন? আমার বাড়ি কেন তো আমার নদীর মধ্যে তোমার বাড়ি নাকি? তোমরা সাবধানে নিয়ে যাও, বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু। আমার কথা বুঝো, তোমার চুকানি বুঝছো কি? আমি বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না, পরে কিন্তু সমস্যা পড়বে। সীমানার বাইরে কিন্তু সমস্যায় হইলাম কিন্তু। এদিকে প্রকল্প নিয়ে প্রতিবেদন না করতে সাংবাদিককে ঘুষ দেওয়ার প্রস্তাবও দেন ওই ঠিকাদার। আমরা কতজন আছি, সবই কম বেশ আছি। হয়তো আমি বুঝিও করে ব্যবসাটা সার গোডাউনের কামটা নিচে তারও কামটা ওনে ফাটাই লিখো যে তো আর ফাটাই লিখো, এটা বাদ দেও। আমরা ওই যে তোমার লাগে একটা ২০ দেরাম দিয়া একটা ইয়ে করে আমরা আবার তোমরা ১০ দিন করে একটা দিন। প্রকল্প নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ড্রেজার মেশিনের সমস্যার কথা বলে সাইটে নিয়মিত মাটি না ফেলার অভিযোগ করেন স্থানীয় ঠিকাদাররা। মেশিনের প্রবলেম, যেরকম লোডিং ড্রেজারের প্রবলেম, দেন আপনার আনলোডিং ড্রেজারের প্রবলেম, তারপরে যে চর দেখাইছে চরে বালি প্রবলেম। রাত্রে আমাদের যেটা লোড হয়ে আসে এখানে যদি থাকে নৌকা আনলোড করতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় নেয় ওরা, সেক্ষেত্রে হয়তো বা সন্ধ্যা হয়ে যায়। তবে উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, সরকারি প্রকল্পের নামে কেউ অনিয়ম করলে এবং তার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। গেল ২২ মে থেকে প্রকল্পের নামে সুরমা নদীতে দিনভর ড্রেজার চললেও ১ মাসে সরকারি প্রকল্পে মাটি পড়েছে প্রায় ২,৮৩,০০০ ঘনফুট। এখন সুনামগঞ্জ। হাড়িভাঙা আমের জন্য প্রসিদ্ধ রংপুর। এখন জেলার বিভিন্ন হাটে চলছে জমজমাট বেচাবিক্রি, তবে মৌসুমের শেষ দিকে বেড়েছে দাম। এ নিয়ে আরও জানাতে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ হাট থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, আমের দাম কত টাকা পর্যন্ত বেড়েছে, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাত্রি এখন মৌসুমের একদম শেষের দিকে, যার কারণে আমের দাম বেশ কিছুটা বেড়ে গেছে এবং মাঝারি আকারের যে আমটা সেটা প্রতি মনে বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত এবং বড় সাইজের যে আমটি হাড়িভাঙা সেটিরও দাম বেড়েছে প্রতি মনে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। যখন একদম পুরোপুরি মৌসুম ছিল সেই সময়ে মাঝারি আকারের প্রতি মন আম বিক্রি হয়েছে কাঁচাটা, সেটা হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা, যেটি এখন বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। আর বড় সাইজের আমটি বিক্রি হচ্ছে আজকের বাজারে ২৮০০ থেকে ৩০০০ টাকা, যেটি একদম ভরা মৌসুমে ছিল ২২০০ থেকে ২৩০০ টাকা। এবং এর পাশাপাশি আরও কিছু আম, কপিল ভাংরি আম এখানকার আরেকটি প্রসিদ্ধ আম, যেটি ক্রমেই প্রসিদ্ধ হচ্ছে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে কাঁচাটা ১৭০০ থেকে ১৮০০ টাকা। এছাড়া বাড়িপোর বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকা প্রতি মনে।
তো এই যে দাম বেড়েছে এবং এখানে বিক্রেতারা বলছেন যে এটি স্বাভাবিক, যে মৌসুমের একদম শুরুতে আর একদম শেষে দাম একটু বেশি থাকে। ক্রেতারাও সেই মানসিকতা নিয়েই আসলে এখান থেকে আম কিনছেন, যদিও এখানে খুচরা ক্রেতার সংখ্যা প্রায় নেই বললেই চলে। যারা বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বিক্রি করার জন্য আম কিনতে আসছেন তারাও চলে গেছেন। এখন শুধুমাত্র লোকাল হাটে বিক্রি করার যে ক্রেতারা তারাই এখন এই হাটে আছেন এবং তারা আশেপাশের হাটগুলোতে বা খুচরা বাজারগুলোতে বিক্রি করছেন। এবং জানিয়ে রাখি যে এই যে আমের যে মৌসুম এতদিনে কিন্তু শেষ হওয়ার কথা না, এবার একটু আগেভাগেই এই আমটি উঠে যাওয়ার কারণে এত জলদি মৌসুমটি শেষ হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন এখানকার বিক্রেতা এবং যারা বাগানি আছেন তারা। তো সব মিলিয়ে আসলে যে আমের বাজার এখনও যথেষ্ট পরিমাণেই মনে হচ্ছে দেখে, কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন যে অনেক দাম কমে গেছে। এবং জানিয়ে রাখি যে হাড়িভাঙ্গা আম গত কয়েক বছর ধরেই দেশব্যাপী খ্যাতি জুড়িয়েছে, শুধু দেশেই না দেশের বাইরেও রপ্তানি হচ্ছে গত 3 বছর ধরে। বিভিন্ন দেশে আম যাচ্ছে, যেমন মালয়েশিয়ায় গেছে, ইউরোপের কয়েকটি দেশে গেছে এবং এই আমগুলো পাঠাচ্ছে যারা অনলাইনে আম বিক্রি করে তারাই মূলত এই আমগুলো বেশি পাঠাচ্ছে দেশের বাইরে। যদিও যে কৃষি অধিদপ্তর তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই যে প্রতি বছর আসলে কি পরিমাণ আম এখান থেকে রপ্তানি হচ্ছে, কিন্তু তারপরও একটা ভালো পরিমাণ আম এখান থেকে রপ্তানি হয় বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং সব মিলে আজকে আমি যেটি এসে দেখেছি যে গতকালকেও যে আমের যে দর ছিল সেই দরের থেকে আজকে মোটামুটি 50-100 টাকা বেশি বিক্রি হচ্ছে কোনোটি আম, এটা মান ভেদে। আবার কিছু আমের দাম 50-100 টাকা কমেও গেছে, সেটি আসলে মানের উপর নির্ভর করে এই দামগুলো কমে গেছে। তো সব মিলিয়ে হাড়িভাঙ্গার মৌসুম যেহেতু শেষ, এটি খুবই সুস্বাদু একটি আম, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই সুস্বাদু আমের জন্য। রাত্রি এই ছিল রংপুরের পদাগঞ্জ হাট থেকে আমের সবশেষ অবস্থা। রংপুরের আমের বাজার থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে আম বাগানে বেড়েছে পোকার আক্রমণ, ফলে নষ্ট হচ্ছে আম, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ নিয়ে আরও জানাতে শিবগঞ্জের আম বাগান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, পোকার উপদ্রব ঠেকাতে কৃষি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 4টি আম জিআই স্বীকৃতি পেয়েছে, ফজলি, আশিনা, খিরসাপাত ও ল্যাংড়া। তার মধ্যে সবচেয়ে যেটি বড় আম সেটি হচ্ছে ফজলি আম। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত ফজলি আম। এই ফজলি আমে গত 10 দিনে টানা বৃষ্টিতে কিছু পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকাকে কৃষি বিভাগ ফুড ফ্লাই পোকা বলছেন, যেটা কি স্থানীয় চাষিরা মাছি পোকা বলছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আমটি রয়েছে, এই আমটিতে এই যে পড়ে গেল, একদম নষ্টই হয়ে যাচ্ছে এই পোকার আক্রমণে। চাষিরা বলছেন যে এই পোকা প্রথমে এই আমের ওপর বসে গিয়ে দাগ কেটে দেয়। এই দাগ কেটে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে একটা আমটা ছোট্ট আকৃতি হয়ে ফেটে যায়। এই ফেটে যাওয়ার কারণে প্রায় এই বাগানটিতে 150 মণ আম ছিল, এখন বলছেন যে প্রায় 50 মণই ফেটে নষ্ট হয়েছে। তো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার যারা চাষি রয়েছেন। তবে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই প্রকার আক্রমণ দমাতে ফুড ব্যাগিং ব্যবহার করতে হবে, তাতে আর এই পোকা আক্রমণ করতে পারবে না, এতে ভালো থাকবে ফজলি আম। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যা আরও বাড়বে বলে তাদের ধারণা। এখন পর্যন্ত ফজলি চাষিরা অত্যন্ত লোকসানের মুখে পড়েছেন, কারণ এই ফজলি আম একে নষ্ট হচ্ছে পোকার আক্রমণে, অন্যদিকে বাজারে দাম কিন্তু অনেক কম। এই ফজলি আম মাত্র বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,200 টাকা মণ দরে, যা উৎপাদন খরচের চেয়েও অনেক কম বলছেন এখানকার চাষিরা। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বাগান নিয়ে সর্বশেষ। নানা দুরবস্থায় জর্জরিত সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, 22 জন শিক্ষকের জায়গায় আছে মাত্র 6 জন। এছাড়া বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় 1 জন শিক্ষকই পড়ান একাধিক বিষয়ে, এতে নষ্ট হচ্ছে শিক্ষার মান। এছাড়া শ্রেণীকক্ষ সংকটে বিদ্যালয়ে আসার আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা।
এসব সংকট জানিয়ে প্রতি মাসে প্রতিবেদন দেয়া হলেও নেই কোনো অগ্রগতি। আশিকুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1870 সালে রেলওয়ে কারখানা চালুর আগে থেকেই সৈয়দপুরে বসতি স্থাপন করে ইংরেজরা। সে সময় নিজেদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা একটি স্কুল তৈরি করে তারা। নাম দেয়া হয় ইউরোপিয়ান ডে স্কুল। শতাব্দী পেরিয়ে ইংলিশ স্কুল এখন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটে বেহাল এই বিদ্যালয়টির পাঠদান ব্যবস্থা। 2009 সালের পর নতুন করে নিয়োগ হয়নি কোনো সহকারী শিক্ষক। পুরনো শিক্ষকরা অবসরে যাওয়ার পর কমতে কমতে 4 ভাগের 1 ভাগ শিক্ষক দিয়ে চলছে পাঠদান। বাংলাদেশ রেলওয়ে থেকে মঞ্জুরিকৃত শিক্ষকের সংখ্যা 22 হলেও শিক্ষক আছেন মাত্র 6 জন, তাও প্রধান শিক্ষক সহ। 4 জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের দেয়া হয় নামমাত্র সম্মানী। প্রায় 550 শিক্ষার্থীর এই বিদ্যালয়ে শ্রেণী সংকটও প্রবল। একসঙ্গে সব শিক্ষার্থীর জন্য আসন না থাকায় পরীক্ষা নেওয়া হয় ভাগে ভাগে। পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষকের পদ আছে মাত্র 2টি, একটি মাতৃভাষা শিক্ষক, অন্যটি শারীরিক শিক্ষা শিক্ষক। এছাড়া অন্য বিষয়ের নির্দিষ্ট কোনো শিক্ষক না থাকায় সবাইকেই সব বিষয় পড়াতে হয়, তাতে নষ্ট হচ্ছে পড়ালেখার মান। এই অবস্থায় প্রতিনিয়ত কমছে শিক্ষার্থী উপস্থিতি। এখানে বর্তমানে 500+ স্টুডেন্ট রয়েছে, যার মধ্যে 272 জন ছাত্র। 272 জন ছাত্রের জন্য একটিও এখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই। লাইব্রেরিটাও সক্রিয় না, এখানে বসার কোনো জায়গা নেই। আপনার মাল্টিমিডিয়া ক্লাস বলেন বা ইত্যাদি ইত্যাদি, আইসিটির ক্লাস ধরেন, আপনার কম্পিউটার শিক্ষা, এটার কোনো ব্যবস্থাই নেই। আমাদের টিচার এতটাই কম যে কোনো টিচার যদি ছুটিতে থাকে তো সে ক্লাস আমাদেরকে ফাঁকা যাইতে হয়, সে ক্লাস আর আমাদের হয় না। 2005 সালের পর থেকে খুব কম সংখ্যক শিক্ষকই রিক্রুটমেন্ট করা হয়েছে। আমি যখন দেখলাম যে না, স্কুলটা অনেক অবহেলিত অবস্থায় আছে, শিক্ষক স্বল্পতা রয়ে গেছে, তখন আমি স্বেচ্ছায় এখানে চাকরি করার ইচ্ছা পোষণ করি এবং কর্তৃপক্ষ আমাকে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান করে। ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আদার সাবজেক্টের কোনো বিষয়ভিত্তিক নিয়োগ আজকে এই 2025 সাল পর্যন্ত রেলওয়ে বিদ্যালয় সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়োগ হয়নি। স্কুল কর্তৃপক্ষ বলছে 2009 সালে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে চায় সরকার, তবে রেল কর্তৃপক্ষের আপত্তির কারণে তখন থেকেই ঝুলে আছে নিয়োগ প্রক্রিয়া। ভবন নির্মাণের বিষয়ে একাধিকবার পরিদর্শন করা হলেও নেই কোনো অগ্রগতি। এখানে আসার পরে ধারাবাহিকভাবে আমার আগের যারা শিক্ষক ছিলেন তারাও প্রতি মাসেই একটা করে প্রতিবেদন দেয়। শিক্ষক সমস্যার জন্য আমরা পড়াশোনা ছাত্রদের জন্য যতটুকু করা প্রয়োজন, যেভাবে করা প্রয়োজন, সেটা আমরা কষ্ট করে করছি। আমাদের স্বল্প সংখ্যক শিক্ষক দিয়েই সেটা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি পুরোপুরি শিক্ষক থাকতো তাহলে এটা আরও ভালো হতো। দ্বিতীয়ত আমাদের এখানে বড় সংকট হচ্ছে আমাদের ক্লাসরুম। অনেক সময় তদন্তে আসে কি করতে হবে, কোথায় ভবন দরকার, কিভাবে করা দরকার হয়, হিসাব নিকাশ হয়, কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা পাইনি। রেলওয়ে কর্তৃপক্ষেরও অজানা নেই বিষয়টি। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক আশ্বাস দিলেন দ্রুত শিক্ষক সংকট সমাধানের। এই নিয়োগটা একটু বিলম্বিত হচ্ছে। আমাদের নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা রেলওয়ের ছিল, যেমন রেলওয়ের পোষ্য কোটার ব্যবস্থা কী হবে, রেলওয়েতে নিয়োগ বিধিটা কীরকম হবে ইত্যাদি বিষয়ে কিছু জটিলতাজনিত কারণে দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। তবে এটি মানে সহসাই এই সমস্যার সমাধান হয় বলে আমার কাছে ইনফরমেশন বা আমি যতটুকু জেনেছি। সারা দেশে রেলওয়ে স্কুল আছে 10টি। পশ্চিমাঞ্চলের 5টি বিদ্যালয়ের মধ্যে 3টি পাকশি, একটি লালমনিরহাট ও একটি সৈয়দপুরে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির। আজ নাটোরে এনসিপির পদযাত্রা ও পথসভা। আজ থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় নৌবাহিনীর ড্রাই ডক লিমিটেড। চুক্তি শেষ হয় 17 বছর পর সাইফ পাওয়ারটেকের বিদায়। যমুনা রেল সেতু চালুর পর পণ্য পরিবহনে গতি। পঞ্চগড় থেকে রেলের ওয়াগনে বালু পরিবহনে খরচ কমায় খুশি ব্যবসায়ীরা। এবং সরকারি প্রকল্পের নামে সুরমা নদীর মাটি লুট, দিন রাত ড্রেজিংয়ে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদ করলেই জেলে পাঠানোর হুমকি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।